আর্সেলান হ্যাঁচকা টানে আলভিরার জামাটা ছিঁড়ে ফেলল। আলভিরা যন্ত্রণায় আর আতঙ্কে কুঁকড়ে গেল। শরীরের ওপরের অংশের পোশাকটা এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মেঝেতে পড়ে আছে। পরনে এখন কেবল অন্তর্বাসটুকু অবশিষ্ট। অপমানে আর লজ্জায় আলভিরা দিশেহারা হয়ে নিজের দুই হাত দিয়ে বুক ঢাকার আপ্রাণ চেষ্টা করছে। ফর্সা শরীরটা অনেকটাই দৃশ্যমান। আর্সেলান ধীর পায়ে পাশের টেবিল থেকে একটি ওয়াইন এর গ্লাস তুলে নিল। গ্লাসের লাল তরলটা আলোর নিচে রক্তাভ দেখাচ্ছিল। আর্সেলান কোনো কথা না বলে আলভিরার মাথার ঠিক ওপর থেকে গ্লাসটা কাত করল। ঠান্ডা লাল ওয়াইন আলভিরার ঘাড় আর বুকের উপর দিয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। আলভিরার দুধে আলতা ফর্সা শরীরে লাল ওয়াইনটা ঢালতেই মুহূর্তে শরীরটা ভিজে একাকার হয়ে গেল। ভিজে যাওয়ার কারণে অন্তর্বাসটুকু শরীরের সাথে লেপ্টে গেল, যা আলভিরার অস্বস্তি আর অপমানকে আরও বাড়িয়ে দিল। আর্সেলান শূন্য গ্লাসটা দূরে ছুঁড়ে ফেলে দিল। আলভিরার মনে তখন এক অদ্ভুত দ্বন্দ্ব। অপমানে তার গায়ে শরীরের রক্ত টকবক করে ফুটছে। চোখের দৃষ্টিতে একরাশ ঘৃণা আর আগুন যদি পারত তা বৈদৃষ্ট দিয়েই আর্সেলানকে ভস্ম করে দিত। কিন্তু তার শরীর অবশ, পরিস্থিতির কাছে সে চূড়ান্ত অসহায়। দুই হাত দিয়ে নিজেকে আড়াল করার শেষ চেষ্টাটুকুও যেন ব্যর্থ হতে চলেছে। আর্সেনাল আলভিরার চোখের সেই আগুন দেখল, কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। সে আরও এক ধাপ এগিয়ে গেল। আলভিরার ফর্সা বুকের উপর দিয়ে গড়িয়ে পড়া লাল ওয়াইনগুলো তখন চুইয়ে চুইয়ে পড়ছে। আর্সেলান নিচু হয়ে আলভিরা একদম কাছাকাছি চলে এলো। তপ্ত নিঃশ্বাস আলভিরার ভিজে যাওয়া চামড়ায় কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। আলভিরা মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে আর্সেলান শক্ত হাতে চিবুক চেপে ধরল। তারপর অত্যন্ত নির্দয়ভাবে আলভিরার বুক থেকে গড়িয়ে পড়া সেই ওয়াইনটুকু নিজের জিহ্বা দিয়ে লেহন করে নিতে লাগলো। আলভিরা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। ফর্সা সরিয়ে আর্সেলানের জিহ্বার স্পর্শ যেন আগুনে ছেঁকার মতো লাগছিল। বুঝতে পারছে এই লোকটা শুধু তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে না, বরং তার আত্মসম্মানকে তিল তিল করে চিবিয়ে খাচ্ছে। আর্সেলান তৃপ্তির সাথে ওয়াইনটুকু চেটে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আলভিরার ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এসে বলল, স্বাদটা মন্দ না, তবে তোর চোখের এই আগুনটা আমার খুব পছন্দ হয়েছে। দেখি কতক্ষণ এই তেজ ধরে রাখতে পারিস। আর্সেলান আলভিরার চুলের মুঠিটা হালকা করে ধরে নিজের দিকে টেনে আনলো। হা হা, অসহায় গোলাপ, বলে সেখান থেকে উঠে চলে গেল। ফ্ল্যাশবুক। অস্ট্রেলিয়ায় সিডনির মনোরম সমুদ্র সৈকতের পাশে আলভিরাদের বিশাল ম্যানশন, কিন্তু আজ বাড়ির পরিবেশটা গুমোট। আলভিরার বাবা শওকত সাহেব সোফায় মাথা নিচু করে বসে আছেন। তার চোখ মুখ বসে গেছে। আলভিরা ঘরে ঢুকে অবাক হয়ে দেখল তার বাবার এমন বিধ্বস্ত দশা। বাবা, কি হয়েছে তোমার? বড় ভাইয়া কোথায়? ওর ফোন কেন বন্ধ? আলভিরা উদ্বিগ্ন গলায় জানতে চাইল। শওকত সাহেব কেঁপে উঠলেন। তিনি ভেজা গলায় বললেন, সব শেষ হয়ে গেছে মা, আমাদের সব শেষ হয়ে গেছে। আলভিরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িল। শওকত সাহেব বললেন, আর্সেলান শেখ নাম শুনেছিস নিশ্চয়ই? ওই মাফিয়া ডন আমাদের পিছু লেগেছে। অস্ট্রেলিয়ায় আমাদের যতগুলো টেক্সটাইল কারখানা ছিল সবগুলোতেও ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে দিয়েছে। কাঁচামাল আসছে না, শ্রমিকরা বেতন না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে। রাস্তায় নামলে তারা আমাকে ছিঁড়ে ফেলবে। আলভিরার বুকটা কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিন্তু ভাইয়া, ও কোথায়? তোর ভাইয়াকে ওরা তুলে নিয়ে গেছে। শওকত সাহেব কান্নায় ভেঙে পড়লেন। আরিয়ান ওরফে আর্সেলান শেখ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আমি আমার ব্যবসা, নিজের সম্মান আর তোর ভাইয়ের প্রাণ ফিরে পেতে চাই, তবে তোকে ওর হাতে তুলে দিতে হবে। তোকে ওকে বিয়ে করতে হবে। আলভিরা বিশ্বাস করতে পারছিল না। বিয়ে? ও তো একজন অপরাধী। তুমি আমাকে একটা জানোয়ারের হাতে তুলে দিবে? আমার কাছে কোনো রাস্তা নেই মা। শওকত সাহেব আলভিরার হাত ধরে আকুতি করলেন। ও পুরো অস্ট্রেলিয়া আমাদের তিলে তিলে গড়া সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তুই না গেলে তোর ভাইয়া ফিরবে না, আর আমাদের কালই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সেই মুহূর্তে আলভিরা বুঝে গিয়েছিল তার বাবার ব্যবসার লাভ ক্ষতির খতিয়ানে সে কেবল একটা পণ্য মাত্র। সেই রাতের ঘৃণা আর আজকের আর্সেলানের নিষ্ঠুরতা যেন একসাথে গেঁথে গেল। বর্তমান। আর্সেলান ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে দরজার কাছে দাঁড়িয়ে একবার পিছন ফিরে তাকালো। আলভিরা তখনও মেঝেতে বসে নিজের হাত দিয়ে বিধ্বস্ত শরীরটা ঢেকে রাখার চেষ্টা করছে। তার গলার কাছে লাল ওয়াইনগুলো শুকিয়ে আটা হয়ে যাচ্ছে। এই ঘরে আলমারিতে তোমার জন্য কিছু নতুন পোশাক রাখা আছে, আর্সেলান গম্ভীর গলায় বলল। 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসবা। নিচতলায় নামতে আলভিরা দেখল বিশাল লিভিং দুজন সুঠামদেহী যুবক এবং একটি অত্যন্ত সুন্দরী মেয়ে বসে আছে। মেয়েটির পরনে দামি পশ্চিমা পোশাক, চোখে মুখে অহংকারের ছাপ। আর্সেলান গিয়ে একক সোফাটায় আধশোয়া হয়ে বসে আছে, যেন এই রাজ্যের একচ্ছত্র সম্রাট। বাকি দুই যুবকের মধ্যে একজন, যার নাম জায়েদ, আলভিরাকে দেখায় মাত্রই তার চোখের দৃষ্টি বদলে ফেলল। সোফায় হেলান দিয়ে বসে আলভিরার পা থেকে মাথা অবধি অত্যন্ত নির্লজ্জভাবে স্ক্যান করতে লাগলো।
তার লোলুপ দৃষ্টি আলভিরার ভেলভেট গাউনের ভেতর দিয়ে যেন তার শরীরকে ছিঁড়ে খেতে চাইছে। আলভিরা এই দৃষ্টিতে অভ্যস্ত নয়, সে অস্বস্তিতে কুঁকড়ে যাচ্ছিল। ঠিক তখনই সোফায় বসে মেয়েটি ভ্রুকুচকে আরসালানের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আরসালান, কে এই মেয়ে? এরকম একটা মেয়েকে তো আগে কখনো দেখিনি। আরসালান তার হাতে থাকা ওয়াইনের গ্লাসে একটা চুমুক দিয়ে সাথে সাথে বলল, ও আমার নতুন কাজের লোক। আজকে ডিনারের পর থেকে প্রাসাদের ধুলোবালি পরিষ্কার করাই ওর কাজ। কথাটা শোনার সাথে সাথে আলভিরার মনে হলো কেউ তার কানে তপ্ত সীসা ঢেলে দিল। জায়েদ এবার একটা শয়তানি হাসি দিয়ে বলল, বাহ আরসালান, তোমার রুচি তো দারুণ। সিডনির বাজারে কি ইদানিং এত সুন্দরী কাজের লোক পাওয়া যায়। তোমার যদি আপত্তি না থাকে তবে কিছুদিন পর ওকে আমার ভিলাতে একবার পাঠাতে পারো। আমার ওখানেও কিছু পরিষ্কার করার কাজ আছে। আরসালান জায়েদের কথার কোনো প্রতিবাদ করল না। আলভিরা অপমানে আর রাগে কাঁপতে কাঁপতে আরসালানের দিকে তাকালো। তার চোখে সে আগুন দেখে আরসালানের সাথে তাকে কাছে ডাকলো। দাঁড়িয়ে আছিস কেন? যা মেহমানদের গ্লাসে ওয়াইন ঢেলে দে। চলবে। পরবর্তী পর্ব পেতে চাইলে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।